বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলোর মূল্য বিচার করো ইতিহাস রচনার উপাদান হিসাবে সেটা নিয়ে আলোচনা করব। ভারতীয় ইতিহাসের আধুনিক পর্বের নানা বিষয় জানার আর তাৎপর্যপূর্ণ ক্ষেত্র হলো চিঠিপত্র। চিঠিপত্রের সংগ্রহ থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের নানান কথা পাওয়া যায়। তবে চিঠিপত্রের তথ্য প্রায়শই নৈর্ব্যক্তিক নয়, কারণ এক্ষেত্রে পত্রকার বা চিঠির লেখক নিজের ইচ্ছামতো চিঠিপত্র লেখালেখি করতে পারেন। এই জন্যই ঐতিহাসিককে অতিমাত্রায় সচেতন থাকতে হয়। এই প্রসঙ্গে বলা যায়, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি গুরুত্ব কী? আধুনিক ভারতীয় ইতিহাসের গবেষণায় অমূল্য উপাদান হল কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিপত্র, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিপত্রের সংকলন জাতীয় আন্দোলনের এক উত্তাল সময় পর্বে সাইমন কমিশন বিরোধী আন্দোলন সহ একাধিক আন্দোলনের ব্যস্ততার মধ্যে জওহরলাল নেহরু এলাহাবাদের পৈতৃক বাড়ি থেকে মুসৌরিতে থাকা মেয়ে ইন্দিরাকে এই চিঠিগুলো লিখেছিলেন 1928 খ্রিস্টাব্দে। এই 28 খ্রিস্টাব্দ থেকে তার প্রথম চিঠিগুলো 1928 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল। ভারত তখন রাজনৈতিকভাবে খুবই অস্থির। নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবিতে শুরু হতে চলেছে এক বিরাট আন্দোলন। মেয়ে ইন্দিরাকে লেখা এই চিঠিগুলোতে নেহরু কোথাও কোনো জাতির প্রতি বিদ্বেষ প্রকাশ করেননি। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় 9-10 বছরের ছোট ইন্দিরার পরিচয় করিয়ে দিয়েছেন। পৃথিবী এবং মানব সভ্যতার গোড়ার দিকের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ধারণার সঙ্গে তিনি 30টি চিঠি লিখেছিলেন। এই চিঠিগুলোর মাধ্যমে তিনি ইন্দিরাকে প্রাকৃতিক ইতিহাস বা ন্যাচারাল হিস্ট্রি ও বিভিন্ন সভ্যতার শিক্ষা দিয়েছিলেন। এলাহাবাদ থেকে জওহরলাল নেহরু এই চিঠিগুলো লিখেছিলেন মুসৌরিতে ইন্দিরার কাছে। নেহরু চিঠিগুলির ইংরেজিতে লিখেছিলেন। চিঠিগুলোর হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচন্দ্র। হিন্দিতে চিঠিগুলির নাম ছিল পিতাকে পত্র, পুত্রীকে নাম। মহান নেতা ও মহান মানুষ হয়ে উঠতে চিঠিগুলির ভূমিকা অপরিমেয়। 1929 খ্রিস্টাব্দে চিঠিগুলি এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়। নাম হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। প্রথম চিঠিতে তিনি কন্যাকে লিখেছিলেন, বৃহত্তর জগৎকে বুঝতে একটু একটু করে জড়তা ও সংকীর্ণ সীমারেখা অতিক্রম করে এগিয়ে চলতে হবে। আমরা যেখানে জন্মেছি সেই দেশে আবদ্ধ থাকলে পৃথিবীর বিভিন্ন দেশ ও দেশের মানুষের সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে না। তিনি বলেছেন, প্রতিটি দেশের মানুষ ভাবে তারাই সবচেয়ে বুদ্ধিমান ও ভালো। প্রত্যেকে চায় নিজের দেশ ও নিজের চিন্তা ভাবনা ভালো হোক। এভরিবডি ওয়ান্টস টু থিঙ্ক ওয়েল অফ হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। আমাদের ভালো জিনিস গ্রহণ করা, খারাপটা ত্যাগ করার চেষ্টা করতে হবে। অন্য দেশের কোনো কিছু ভালো থাকলে তা অবশ্যই গ্রহণ করতে হবে। এইভাবে ভালোটা গ্রহণ করতে থাকলে সমগ্র পৃথিবী হয়ে উঠবে সুখের স্বপ্নভূমি। ধর্ম ও নৈতিকতা জীবনে খুবই প্রয়োজন। একটি চিঠিতে তিনি খাদ্যের প্রয়োজনে কৃষির গুরুত্ব সম্পর্কে ইন্দিরাকে অবগত করেছেন। রাজনীতি ও রাজনীতিবিদদের দূরদর্শিতা একটি চিঠিতে ব্যক্ত হয়েছিল। রাজাকে জনগণ পছন্দ করে, ক্ষমতায় বসিয়েছে,
তা রাজার ভুলে গেলে চলবে না। ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে তুলে ধরে ও ব্যবসা বাণিজ্যের উৎপত্তির মাধ্যমে বিশ্বায়ন সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি কিছু চিঠিতে। নেহেরু যে বিদেশি বস্ত্র না পরে খাদি বস্ত্র পরেন সে কথা ইন্দিরাকে অবগত করেছেন তার চিঠির মাধ্যমে। কন্যা ইন্দিরাকে নেহেরু জানিয়েছেন নানা সামাজিক বিভাজন সম্পর্কে শান্তি ও ন্যায় বিচারের জন্য নৈতিক ভিত্তির প্রয়োজন। কন্যাকে বলেছেন ক্ষমতা কোনো অধিকার নয়, বিশেষ সুযোগ, যা স্বার্থ ভুলে বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করতে হয়। নেহেরু চিঠি শুরু করেছিলেন এই পৃথিবী সৃষ্টির সময়কাল থেকে। তারপর একে একে মানুষের আগমন, বিভিন্ন জাতির উদ্ভব, ধর্মের উদ্ভব প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করেছেন। কি করে রাজপথ সৃষ্টি হলো, বাণিজ্য কিভাবে হয়, সমাজে শ্রেণীবিভাজন কেন হলো, এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। পাশাপাশি তিনি বিদেশ থেকে আনা বস্ত্রের পরিবর্তে খদ্দর ব্যবহার করা কেন উচিত সেই বিষয়টিকেও বুঝিয়ে বলেছেন এই চিঠির মাধ্যমে। এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিজের জাতি পরিচয়ের ঊর্ধ্বে উঠে গোটা মানব সমাজকে এক বিশ্ব পরিবারের অঙ্গ হিসাবে চেনা এবং নিজের সন্তানকে এই উদার ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস। ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হিসাবে নেহেরুর রাজনৈতিক চিন্তা ও চেতনা ইতিহাস রচনার ক্ষেত্রে এই চিঠিগুলির মূল্য অপরিসীম। তাছাড়া জওহরলালের এই একগুচ্ছ চিঠি থেকে জানা যায় ব্যক্তি জওহরলালের পরিচয়। সবশেষে বলা যায় যে এইখান থেকে আমরা বিভিন্ন রকম তথ্য পাই। যেমন ভূগোলের সম্বন্ধে তিনি বলেছেন যে ভারতবর্ষ আয়তনে বিশাল দেশ হলেও তা পৃথিবীর এক ক্ষুদ্র অংশ। অন্যদিকে ইংল্যান্ড হলো একটি ছোট দ্বীপ, ভারতের তুলনায় আয়তনে অনেক ছোট, কিন্তু পৃথিবীর 1/4 তার অধীনে। আবার তিনি জাতি বর্ণ প্রথার কথাও বলেছেন। আদিম মানুষ বিভিন্ন প্রয়োজনে দেশ দেশান্তরে গমনের কথা তিনি চিঠিতে লিখেছেন। মানুষ হলো একটি প্রজাতি, তাদের মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্বের প্রশ্ন নেই। আর আবহাওয়ার কারণে গায়ের রং বা বর্ণ নির্ধারিত হয়, তাই বর্ণ শ্রেষ্ঠত্বদের ধারণা ভুল ও অযৌক্তিক। তিনি ধর্মের কথা বলেছেন। তার মতে ধর্মের উদ্ভব ভয় থেকে, আর ভয় থেকে কোনো কিছু সৃষ্টি হলে তাকে ভালো বলা যায় না। ধর্মকে কেন্দ্র করে গোষ্ঠী বা সাম্প্রদায়িক হানাহানির সৃষ্টি হয়। অবশ্য ধর্মের কিছু ভালো দিকও আছে। এছাড়া তিনি সভ্যতার ক্রমবিকাশের কথা তার চিঠিপত্রের থেকে জানা যায়। মানব সভ্যতার ধারায় স্থায়ী বসতি, কৃষি ও বাণিজ্যের বিকাশ ঘটে, তারপর রাজশক্তির প্রতিষ্ঠা পায়। এভাবে সভ্যতা উন্নত হয় এবং এগিয়ে চলে। সবশেষে বলা যায় জওহরলাল নেহরুর লিখিত চিঠিগুলোর প্রত্যেকটিতে শিক্ষামূলক উপাদান লক্ষ্য করার মতো। এর থেকে প্রাকৃতিক ইতিহাস, সভ্যতার ক্রমবিকাশের কাহিনী, ধর্মের উদ্ভবের কাহিনী, শ্রমবিভাগ, সমুদ্রযাত্রা ও বাণিজ্য, রাজা, মন্দির ও পুরোহিত, প্রাকৃতিক ইতিহাস, সভ্যতার ক্রমবিকাশের কাহিনী, রাজা, মন্দির ও পুরোহিত প্রভৃতি সম্পর্কে তার ধারণা ব্যক্ত হয়েছে। এছাড়া নেহরুর ইতিহাস বোধ, রাষ্ট্রদর্শন, নৈতিকতাবোধ এই চিঠির মাধ্যমে পরিস্ফুট হয়েছে। তাই তো নেহরু বলেছিলেন, যারা এগুলি পড়বে তারা ধীরে ধীরে আমাদের এই পৃথিবীকে বিভিন্ন জাতি নিয়ে তৈরি একটি বৃহৎ পরিবার হিসাবে ভাবতে শুরু করবে। সুতরাং কন্যা ইন্দিরাকে লেখা নেহরুর এই চিঠিগুলোর ঐতিহাসিক মূল্য অপরিসীম এবং ইতিহাস রচনার ক্ষেত্রে এই চিঠিগুলো এক বিশেষ ভূমিকা পালন
করে। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব